বলবো এরকম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 21 জুলাই তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এইচএসসি পরীক্ষা। তো আর মাত্র 70 দিন বাকি আছে, 70 দিন না মানে এর কাছাকাছি একটা দিন বাকি আছে। তো তোমাদের এখন একটা আইডিয়া করতে হবে যে খুব কম টাইমে কীভাবে কেমিস্ট্রির বইটা শেষ করা যায়, তাড়াতাড়ি সবগুলো চ্যাপ্টার শেষ করতে হবে। তার জন্য আমি আছি, মিলন ভাই আছে, আমরা আজকে পুরো চ্যাপ্টারের গাইডলাইন দিব তোমাদেরকে। এবং এই পুরো ভিডিওতে তোমরা ফার্স্ট পেপারে কীভাবে এই চ্যাপ্টারগুলো শেষ করবা, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি বলবো। তো আমি মোহাম্মদ সৌদাল সামি, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমার সাথে আছে আমি মিলন ইসলাম রানা, পড়াশোনা করতেছি বুয়েটে ফাইনাল ইয়ারে। সো আসো আমরা আমাদের আজকের যে গাইডলাইন ভিডিওটি সেটা শুরু করি। প্রথমেই আমরা এখানে দেখতেছি যে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্টে যে হচ্ছে তোমার শুরুতেই যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে এক্ষেত্রে আছে কি যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি অর্থাৎ চ্যাপ্টার 2 গুণগত রসায়ন। সো আমরা গুণগত রসায়নের ক্ষেত্রে আমরা এখানে ক্লাস 1 এবং ক্লাস 2 হিসেবে দুইটা ভাগ করছি। অর্থাৎ তুমি এখানে যেটা করতে পারো যে হচ্ছে তুমি এই গুণগত রসায়ন চ্যাপ্টারটা তুমি 2 দিনে শেষ করতে পারো, চাইলে তুমি যে হচ্ছে 2 ঘন্টা করে 4 ঘন্টাতে শেষ করতে পারো। এখন তুমি আসলে কী করবা যে হচ্ছে আমরা ক্লাস 1-এর ক্ষেত্রে যদি যাই, ক্লাস 1-এর ক্ষেত্রে দেখো যে হচ্ছে পরমাণু, তার মূল কণিকা সমূহ এবং বিভিন্ন গ্রুপের সাধারণ ধর্ম, অর্থাৎ তোমার এখানে যে মডেলগুলো আছে রাদারফোর্ড মডেল, বোর পরমাণু মডেল, এই মডেলগুলো সম্পর্কে তুমি ধারণা নাও। এবং তুমি ক্লাস 9-10-এ কিন্তু এটা পড়ে আসছো। সো তুমি এখান থেকে জাস্ট কিছু কিছু আরও যদি কোনো কিছু জানার থাকে সেটা জেনে নাও, এবং সাথে এখান থেকে তোমার এমসিগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর তোমার যেটা আছে যে হচ্ছে আইসোটোপ, আইসোবার, এগুলো তুমি শিখে আসছো। সো এইখান থেকে যে টপিক্সটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমার এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি এই জিনিসগুলো একটু ট্রিক্স দিয়ে তুমি হচ্ছে মনে রাখতে পারো। তারপর তোমার এখান থেকে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং অরবিটালার আকার আকৃতি, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টপিক্সটা। ভাই তুমি যদি এখান থেকে অর্থাৎ কোয়ালিটিভ কেমিস্ট্রি থেকে তোমার যদি ধরো চিন্তাভাবনা থাকে যে হচ্ছে ভাই আমি এখান থেকে একটা সৃজনশীল দিবই, তাহলে ভাই বলবো যে হচ্ছে তুমি এটা একবারে মাস্ট পড়েই ফেলতে হবে, তাছাড়া কোনো উপায় কিন্তু নাই। কী করবা ভাই, তোমার কোয়ান্টাম সংখ্যা আছে 4 ধরনের। কী কী আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আরেকটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টার উপর তোমাকে ধারণা রাখতে হবে। এখন এই 4টা থেকে তুমি কী করবা, তোমাকে যে কোনো একটা হচ্ছে পরমাণু মডেল দিয়ে দিবে, সেই পরমাণু মডেলের কোনো শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা কিন্তু তোমার এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে জানতে হবে, এবং সেটা ছকের মাধ্যমে তুমি করতে পারবা। আর ছকটা কিন্তু তোমার কিন্তু ভালো মতোই জানা আছে, বইয়ে আছে, এটা তোমার কিন্তু ভালো মতোই করতে পারবে আশা করি, ঠিক আছে? সো এইখান থেকে তোমার কিন্তু মাস্ট, এটা তোমার একটা সিকিউ এখানে থাকতেছে। এরপর তোমার যেটা আছে যে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম নীতি, এটা কিন্তু তোমার 2 মার্কের জন্য আসতে পারে। কী কী নিয়ম আছে? আউটবাউন্ড নীতি, এটা কিন্তু আগে থেকেই পড়ে আসছো, ঠিক আছে? বলছো যে হচ্ছে আউল ফল, ঠিক আছে? যেটাই পড়ো ভাই, কিন্তু ভালো মতো পড়ো আর কি, ঠিক আছে? এরপর তোমার কী আছে যে হচ্ছে হুন্ডের নীতি। তারপর কী আছে যে হচ্ছে পলির নীতি। পলির নীতি কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তুমি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে যে কোনো 2টা ইলেকট্রনের যে হচ্ছে তোমার পলির নীতি যেটা মেনে চলে, সেটা কিন্তু তোমার এখানে ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? অর্থাৎ তোমার এটা 2 মার্কের জন্য পড়ে রাখতে পারো। এরপরে যেটা আছে যে হচ্ছে তোমার পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা কিন্তু এমসিকিউ, এটা তোমরা 9-10ও করে আসছো, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু চোখ বুলাইলে হয়ে যাবে আর কি, বেশি না, 1 মিনিট লাগবে আর কি। এরপর তোমার যেটা আছে কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহার করে ইলেকট্রনের বিভিন্ন গতি ও রাশি নির্ণয়। অর্থাৎ তোমার কী কী আছে এখানে? কম্পাঙ্ক আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, তরঙ্গ সংখ্যা আছে, শক্তি আছে। সো এই রিলেটেড জিনিসগুলো কিন্তু তুমি পড়ে রাখতে পারো। এছাড়াও তোমার এখানটায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে ভ্যালুগুলো বের করতে হয় সেটাও তুমি দেখে রাখতে পারো, এবং আমাদের ইউটিউবে এই ভিডিওটা দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? তোমরা দেখতে পারো। সো এইখান থেকে কিন্তু তোমার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এরপরে যেটা আসতেছে প্রণালী এবং রিডব্যাক সমীকরণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সিকিউরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এইখান থেকে কিন্তু প্রত্যেক বছর তোমার কোশ্চিন থাকবে। সাথে এখানে তোমার যে হচ্ছে ওই যে 7 ধরনের যে রশ্মিগুলো আছে সেটার মধ্যে থেকে, হ্যাঁ হ্যাঁ, পারমাণবিক প্রণালী যে রশ্মিগুলো আছে আর কি, যে হচ্ছে এটা তো সিরিজের মধ্যে এটা গেল, এবং সিরিজের হিসেবে পরবর্তীতে যে বেতার রশ্মি, দেন আল্ট্রাভায়োলেট রশ্মি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। টাকা আমি শনাক্তকরণ করবো, আমি টাকা দিচ্ছি, পে করতেছি, কিন্তু টাকাটা জাল টাকা নাকি হচ্ছে আসল টাকা সেটা আমি কীভাবে বুঝবো, ঠিক আছে? সো এটার জন্য কিন্তু তোমার ইউভি রশ্মি কিন্তু খুব বেশি ব্যবহার আছে। সো এইখানটা তুমি রিডবার্গ ধ্রুবকের যে ম্যাথটা আছে, রিডবার্গ ধ্রুবক সংক্রান্ত, সো ওই ম্যাথটা দিয়ে তুমি এই সৃজনশীলটা কভার করতে পারো। তার মানে এখান থেকে তোমার একটা সৃজনশীল তুমি আশা করতে পারো, সেটা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা নিয়ে। অর্থাৎ তোমার এইখানটা কিন্তু এই যে গ নাম্বারের যে সৃজনশীলটা আসে সেটা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ একটা শক্তি স্তরে আসলে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে, এবং হচ্ছে তোমার খ নাম্বারের জন্য তোমার কি এই যে নীতিগুলো আর কি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, হ্যাঁ আউটবাউন্ড নীতি, মানে এগুলো কিন্তু ব্যবহার আসবে, বা যে কোনো একটা মৌল দিয়ে তোমাকে বলে দিবে যে হচ্ছে তুমি এটা দেখাও। এবং হচ্ছে তাহলে এটা তাহলে খ নাম্বারের জন্য, আর ঘ নাম্বারে যেটা থাকতেছে সেটা কিন্তু তোমার এই যে রিডবার্গ সমীকরণ দিয়ে। অর্থাৎ তুমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা ধরো ল্যাম্বডা পাইলা, তরঙ্গ দৈর্ঘ্য পাইলা, তারপর তুমি বলবো হচ্ছে এটা আসলে আমি দেখতে পাবো নাকি দেখতে পাবো না, এবং এটার ব্যবহার মানে ইউভি রশ্মি বলো, আইআর রশ্মি বলো, এগুলো আসে আর কি, ঠিক আছে? এগুলো ব্যবহার আর কি। সেকেন্ডে যেটা আসতেছে যে হচ্ছে তুমি এটা ক্লাস 2, অর্থাৎ আমরা এটা তুমি অন্যদিন পড়তে পারো চাইলে, বা ধরো তুমি প্রথম দিনটা এটা পড়ে ফেললা, দেন সেকেন্ড দিন এটা, হ্যাঁ ওকে।
ঠিক আছে। সো আমরা দেখো এরপর ক্লাস টুতে যেটা আছে হচ্ছে তুমি হ্যাঁ মানে এটা আসলে প্রথম দিনও চাইলে পড়তে পারো, হচ্ছে ভাই তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, তোমার যদি এবিলিটি থাকে, ভাই আমি 24 ঘন্টা আছে 15 ঘন্টা পড়বো, তাহলে করতে পারো তুমি। কিন্তু একদিনে কিন্তু আসলে 3-4টা চ্যাপ্টার শেষ করতে পারো আর কি চাইলে, বাট বলবো যে একদিনে তুমি 2টা করে চ্যাপ্টার একবারে ডিটেলস পড়ো, এটাই সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টে তোমাকে পড়তে লাগবে, জাস্ট শুধু কেমিস্ট্রিতে টাইম দিলে কিন্তু হবে না। আরেকটা কাজ করতে পারো হচ্ছে তুমি একদিনে আসলে মানে শুধু কেমিস্ট্রি পড়বা একদিন, সেটা কিন্তু করো না। করবা কি যে হচ্ছে কেমিস্ট্রি যখন পড়তে পড়তে বোর লেগে গেছে, তুমি বায়োলজি পড়ো বা ফিজিক্স পড়ো বা অন্য কিছু একটা চ্যাপ্টার পড়ো আর কি, ঠিক আছে। এরপর আমাদের সেকেন্ডে যেটা আসতেছে, এখান থেকে কিন্তু একটা সিকিউ তোমার থাকবে আর কি। কী কী থাকবে? তুমি দ্রাব্যতা থেকে যেই সব ধর্ম আছে সেটা থেকে ধরো কো এবং ক্ষো মার্কের জন্য কোশ্চেন থাকে। এরপর দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপর এখানে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল ব্যবহার করে আমরা জানি যে হচ্ছে পদক্ষেপ পড়বে নাকি পড়বে না, কখন পড়বে যেন পদক্ষেপ যখন তোমার আপনার কেআইপি বেশি হবে আমার। হ্যাঁ, কেআইপি যখন বেশি হয়ে যাবে, ঠিক আছে, এটা তো আমরা জানি যে হচ্ছে কেআইপি বেশি হলে দেন হচ্ছে কেএসপি পদক্ষেপ পড়বে, দেন হচ্ছে পদক্ষেপ পড়বে। সো আমরা এটা সবাই জানি। সো এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর তোমার যেটা আছে হচ্ছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি যে হচ্ছে আমাকে বললো অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে আসলে কে আছে? অ্যামোনিয়াম আয়ন আছে ক্যাটায়ন হিসেবে, আরেকটা কি আছে? ক্লোরাইড আয়ন আছে। তো আমি এখানে অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এই দুইটা জিনিস শনাক্তকরণ করবো। অ্যামোনিয়াম আয়ন আমি কীভাবে শনাক্তকরণ করবো? আমার নেসলার বিকারক টেস্ট আছে, ঠিক আছে। আর ক্লোরাইড আয়নটা আমার শনাক্ত করার জন্য কিন্তু আছে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে। তাছাড়া আরও যেসব আছে যে হচ্ছে তোমার আয়রন মানে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, এগুলো শনাক্তকরণ করতে পারবে। ওকে, তো আমরা কিন্তু চ্যাপ্টার 2টা কিন্তু দুইটা হিসেবে সাজাইছি, মানে দুইটা ক্লাস হিসেবে সাজাইছি, মানে দুইটা পার্ট। সো তোমরা এই দুইটা পার্টে একদিন এই জিনিসটা আর একদিন এই জিনিসটা এইভাবে করে পড়তে পারো, এবং কি তোমার প্রথমত বই পড়বা, কনসেপ্টগুলো একটু জেনে নিবা, দেন হচ্ছে তোমার কি টেস্ট পেপার সলভ করবো। এরপর আমরা চলে যাই যে হচ্ছে চ্যাপ্টার 3। ওকে, দেখো যেটা বললাম আর কি যে প্রথম দিন এতটুকু পড়ো, পরের দিন এতটুকু পড়ো, এইভাবে করে তোমার কেমিস্ট্রির দিন ভাগ করে নাও। খুবই তাড়াতাড়ি 6 দিনের মধ্যে তোমার কিন্তু এক পেপার শেষ। এবার দেখো কী করে। ফার্স্ট অফ অল ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার তোমরা অনেকেই এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করো, কিন্তু মেইন কথা হচ্ছে যে চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা মজার চ্যাপ্টার। এখানে কোনো ক্রিয়েটিভ লেভেলের কোশ্চেন না, সব তুমি যেই কোশ্চেন পড়বা হুবহু ওইটা। তুমি যদি পড়ো AlCl3 ডাইমার অণু কেন, হুবহু ওই AlCl3 আসবে, জীবনও ClCl3 বা অন্য কিছু আসবে না। তো বাজার এখানে আসে, এখান থেকে কোশ্চেন আসে কি, যা শুধু কোশ্চেনগুলো আসে কি দেখো কোনগুলো ইম্পর্টেন্ট, তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাবে একটু এক্সাইট হালকা। দেখো ফার্স্ট অফ অল পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই টপিকটা যদি তুমি না পারো তাহলে আসলে সৃজনশীলের অ্যান্সার করতে পারবে না কিন্তু, কারণ মেইন উদ্দীপক থেকে কিন্তু উদ্দীপকে এই টপিকটাই দেয়। তোমাকে একটা বক্স দিয়ে দিবে, একটা বক্স দিয়ে ওকে তোমাকে একটা বক্স দিয়ে দিবে, বক্স দিয়ে এখানে পর্যায় আর গ্রুপ বলে দিবে কোনো একটা মৌলের, ABCD বলা থাকবে, এ কি বি কি, এগুলো তুমি কীভাবে জানবা? এগুলো তোমার এই পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়ের মাধ্যমে কিন্তু তোমাকে জানতে হবে। তার মানে এই টপিক যদি তুমি না পড়ো তার মানে হচ্ছে তোমার আর সৃজনশীল অ্যান্সার করার আসলে ওয়েও নেই। তাহলে এটাকে আমরা ফুললি লেভেলের একটা প্রায়োরিটি দিতে হবে। পর্যায় সারণী সম্পর্কে তোমার ধারণা কিন্তু থাকতে হবে, হচ্ছে প্রত্যেকটা গ্রুপ আছে কয়টা? 18টা। এই যে 18টা গ্রুপ আছে, 18 গ্রুপের কিন্তু কিছু ছন্দ আছে, ছন্দ দিয়ে তুমি কিন্তু মনে রাখতে পারো। সাথে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেমন হচ্ছে আমি জানি কি গ্রুপ 1 কি NS1, হাইড্রোজেন আছে 1s1, দেন হচ্ছে হাইড্রোজেন পরে কি আছে লিথিয়াম 2s1, সোডিয়াম আছে 3s1, মানে এই যে প্রত্যেকটা গ্রুপের যে একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। এটা না পারলে তুমি আসলে এখানে অ্যান্সার করতে পারবে না। এবার দেখো বিভিন্ন গ্রুপের সাধারণ ধর্ম, ঠিক আছে। এখান থেকে তুমি দেখো তো ফার্স্টে কী হলো, উদ্দীপকটা আমাদের সিকিউ যে কোশ্চেনটা আসবে উদ্দীপক আমাদের কভার, উদ্দীপক পড়তে গেলে আমরা এই টপিক পড়বো, তাহলে এটা উদ্দীপকে গেল। এরপর আসলে আমরা ক্ষয়ের কোশ্চেন কী আসবে, ক্ষয়ের কোশ্চেন আসে কি সাধারণত তুমি জানো যে বিভিন্ন গ্রুপের সাধারণ ধর্ম, AlCl3 ডাইমার অণু কেন, CCl4 আদ্র বিশ্লেষিত হয় না কেন, সোডিয়ামকে ক্যারোসিনের মধ্যে সংরক্ষণ করতে হয় কেন, এরকম টাইপের যত কোশ্চেন আসে গ্রুপ ভিত্তিক এই কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে, এগুলো ক্ষতে আসে। এখন আসো MCQ, তার মানে তোমার এইটা গেল ক্ষতে। ফার্স্ট অফ অল উদ্দীপক খ, এটা কি অক্সাইডের প্রকৃতি, একটু তোমরা কিন্তু ইউটিউবে এই ভিডিওটা পাবা, অক্সাইডের প্রকৃতি, যে অক্সাইডটিকে ক্ষারীয় নাকি অম্লীয়। তো এইখান থেকে তোমার কি প্রশ্ন আসতে পারে, MCQ আসতে পারে। দুবদাব পরীক্ষায় এসে পড়লো ধরো MCQতে যে কার্বন ডাইঅক্সাইড কোন প্রকৃতির অক্সাইড, তখন কিন্তু তোমাকে বলতে হবে অম্লীয়, ঠিক আছে। এরকম করে তোমাকে সিলিকন ডাইঅক্সাইড কোন প্রকৃতির অক্সাইড এরকম করে বলতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমার পর্যায় সারণীতে যেসব প্রথম দিকে গ্রুপ আছে হচ্ছে ধাতু, ধাতুর অক্সাইডগুলো কী হবে? ক্ষারীয়। আর অধাতু যেগুলো সেগুলোর অক্সাইড কিন্তু অম্লীয়। মাঝামাঝি কিছু আছে অপধাতু, সেগুলো কিন্তু উভধর্মী অক্সাইড, মানে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে সেটা কিন্তু উভধর্মী অক্সাইড, ঠিক আছে। এবার
ফার্স্ট অফ অল গেল, তাহলে আমরা খ পাইলাম, উদ্দীপক পাইলাম, এমসিকিউ পাইলাম। এবার আসো হচ্ছে ঘতে বা গতে কীরকম টাইপের কোশ্চেন আসে। তোমার ফার্স্ট অফ অল অবস্থান্তর মৌল থেকে কিন্তু ডিরেক্ট ক এর কোশ্চেনই আসতে পারে, যে অবস্থান্তর মৌল কাকে বলে। ঠিক আছে, অবস্থান্তর মৌল কাকে বলে তুমি মোটামুটি পারলা, তার মানে এটা ক এর কোশ্চেন আসলো। শুধুমাত্র ক এসে থেমে যাবে না, আরও আসবে। এখান থেকে কিন্তু গ ঘ এর কোশ্চেন আসে। কীরকম আমি তোমাকে বলি, দাঁড়াও। ওকে, ঠিক আছে। এবার এখান থেকে গ ঘ এর কোশ্চেন কীরকম আসে, ধরো বলতে পারে যে অবস্থান্তর মৌলের, দাঁড়াও একটা মিনিট, ওকে। তো কোশ্চেন আসতে পারে এরকম যে অবস্থান্তর মৌলের রঙিন হওয়ার কারণ, তারপরে ওকে সরি, ঠিক আছে। তো অবস্থান্তর মৌলের রঙিন হওয়ার কারণ আসতে পারে, বা বলতে পারে চৌম্বক ধর্ম কী। তাহলে মানে অবস্থান্তর মৌল থেকেই কিন্তু এই চৌম্বক ধর্মের কোশ্চেন, রঙিন হওয়ার কোশ্চেন, এগুলো গ ঘতে আসতে পারে। এরপরে গেল পর্যায়বৃত্ত ধর্ম, সেম কাহিনী। এইখানে পর্যায়বৃত্ত ধর্মের থেকে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই তিনটার কয়ের কোশ্চেন কিন্তু তুমি ফিক্সড রাখো। তোমার একটা সৃজনশীলে এই কয়ের কোশ্চেন কিন্তু এই তিনটা আসতেই পারে। কয়ের কোশ্চেন এখানেও থামবে না, এইখানেও গ ঘয়ের কোশ্চেন আসতে পারে। তোমাকে এই সেম এই উদ্দীপকে দুইটা মৌল দিল বা একটা গ্রাফ দিয়ে দিল, এ বি সি ডি, তিনটা মৌল। এখন বললো কেন এর থেকে বি এর আয়নীকরণ শক্তি বেশি, কেন বি এর থেকে সি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তখন তোমাকে ইলেকট্রন বিন্যাস করে তখন কিন্তু তোমাকে জানাইতে হবে। এছাড়াও তোমার এইখানটা যেটা আছে আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এটা জানি আমরা যে হচ্ছে বাম থেকে ডানে বেড়ে যায়। বাট কিছু কিন্তু এখানে তোমার ব্যতিক্রম আছে। সো ব্যতিক্রমগুলো কিন্তু একটু জানতে লাগবে, যে হচ্ছে তোমার এই যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। কারণ এখানে আমি ব্যতিক্রমটা তখনই দেখবো যখন কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে আমি দেখবো যে হচ্ছে হাফ ফিল বা ফুল ফিল অবস্থায় আছে, তখন কিন্তু আয়নীকরণ শক্তি বেশি হয়। সো আয়নীকরণ শক্তি ওই হিসেবে আমি ধরতে পারি। এছাড়া তোমার এখানটা যে ব্লক মৌল, অবস্থান্তর মৌল যেটা ছিল, ওইখান থেকে তোমার ক্রিস্টাল ফিল্ড ইফেক্ট, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, যে হচ্ছে রঙিন যোগ হওয়ার কারণ, যেটা স্বামী ভাই কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের বলছে। ঠিক আছে, সো এটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এছাড়াও তোমার ধরো এখান থেকে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে, বা অবস্থান্তর মৌল কেন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে বা প্রভাবক হিসেবে কেন কাজ করে, এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। এগুলো আসলে ছোটো ছোটো গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু তোমার এই যে রঙিন যৌগ কেন হবে এবং হচ্ছে তোমার হচ্ছে চুম্বক ধর্ম, সাথে হচ্ছে ওই যে সংকরায়ন যেটা, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, ওই যে কপারের যে একটা সংকরণ আছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম আছে। সো তোমরা ওইটাও কিন্তু একটু দেখে রাখতে পারো আর কি। ওকে, তাহলে গেল তোমার উদ্দীপক পাইলে আমরা, এটা হচ্ছে উদ্দীপক, খ, এমসিকিউ, ক গ ক গ। এবার আসো রাসায়নিক বন্ধন থেকে কোশ্চেন আসতে পারে। হাইড্রোজেন বন্ধন তোমরা জানো, এমনি নর্মালি আয়নিক বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে, হাইড্রোজেন বন্ধন কাকে বলে, এখান থেকে কয়ের কোশ্চেন তো আসলো মাস্ট। এরপর আসো কিন্তু বড় কোশ্চেন এখান থেকেও আসে, হাইড্রোজেন বন্ধন থেকে কোশ্চেন আসে। তুমি জানো যে হাইড্রোজেন বন্ধন যখন হচ্ছে আয়নিক কোনো একটা সমযোজী বন্ধন, তাদের মধ্যে কিন্তু আরও শক্তিশালী বন্ধন হচ্ছে। তার মানে কি, তখন সে তরল হয়ে যায়, তাই না? তার মধ্যে পোলারিটি থাকে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে সাধারণত H2O তরল কেন, H2S গ্যাসীয় কেন, তারপরে H2O থেকে H2ওর বেশি শক্তি, H2O কি বেশি দ্রাব্যতা বেশি নাকি, মানে তোমার কোশ্চেন আসতে পারে, বা HF এর দ্রাব্যতা কি H2 এর থেকে বেশি হবে নাকি, এরকম টুকটাক কোশ্চেন তোমরা আসতে পারে। গেল, তার মানে এখান থেকে গয়ের কোশ্চেন আসলো। এবার আসো আরও ইম্পর্টেন্ট দুটো টপিক, পোলারিটি এবং পোলার আয়ন। এখান থেকে কিন্তু অলরেডি তোমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। কোশ্চেন যেটা কোন লেভেলের কোশ্চেন আসে দেখো, খেয়াল করো। ফার্স্ট অফ অল পোলার আয়নের কিন্তু ফাজানের নীতি আছে। ফাজানের নীতির মাধ্যমে আমরা জানতে পারি কোন আয়নিক যৌগের দ্রাব্যতা বেশি, কোন আয়নিক যৌগের দ্রাব্যতা কম, কোন আয়নিক যৌগের তড়িৎ পরিবাহিতা বেশি, কোনটার কম। তো তখন কোশ্চেন দিয়ে আসতে পারে, ধরো যে NaCl এবং MgCl-এর মধ্যে কোনটার গলনাঙ্ক বেশি, তো তখন আমরা এই পোলার আয়ন দেখে করব। আবার সমযোজী যৌগ দিয়েও সেম কাজটা করতে পারে। দুইটা যৌগ দিয়ে বললো, ধরো যে NH4 এবং CH4 এর মধ্যে কোনটাতে পানির দ্রাব্যতা বেশি, NH3 এবং CH4 এর মধ্যে কোনটার পানিতে দ্রাব্যতা বেশি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পোলারিটির থেকেও আসতে পারে। তার মানে পোলারিটির থেকে আসবে সমযোজী যৌগ রিলেটেড কোশ্চেন, পোলার আয়ন থেকে আসবে আয়নিক যৌগ রিলেটেড কোশ্চেন। পোলারায়নে তোমার এখানটায় ফাজানের নীতি থেকে তুমি আরও একটা জিনিস জানতে পারবা, যে হচ্ছে কোনো একটা যৌগ যে হচ্ছে রঙিন হবে কিনা, বা কোনো একটা যৌগের অস্তিত্ব আছে কিনা। যেমন ধরো তোমার লেড ক্লোরাইড PbCl4 যেটা, সেটা কিন্তু আসলে এক্সিস্ট করে, কিন্তু PbI4 যেটা, সেটা কিন্তু এক্সিস্ট করে না। কারণটা কি, যে হচ্ছে আয়োডাইড আয়নের এখানে পোলারায়নটা বেশি হওয়ার কারণে কিন্তু জারিত হয়ে যায়, আয়োডিন তৈরি হয়ে যায় আর কি। তার মানে তুমি ওখান থেকে PbI2 পাচ্ছ আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে মোট কথা। কেন হচ্ছে তোমার এখানটায় পরে যেগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আর কি।
এরপর আসা হচ্ছে শঙ্করায়ন থেকে কী কোশ্চেন আসে। নর্মালি তোমরা বইতে হাজারিনাক স্যারের বইতে একটা সূত্র পাবা শঙ্করায়নের, তোমরা শঙ্করায়নের সূত্র, মুক্তজোড় ইলেকট্রনের সূত্র, এগুলো দিয়ে তোমরা মোটামুটি সাধারণত সব মোটামুটি একটা 70 থেকে 80% যৌগের শঙ্করায়ন কিন্তু ইজিলি বের করে ফেলতে পারো। এখন কিন্তু ঘয়ের কোশ্চেনটা কোথায় আসে? ফার্স্ট অফ অল দেখো, এখান থেকে ঘয়ের কোশ্চেন বা ঘয়ের কোশ্চেন আসে, মূল কোশ্চেনটা আসে হচ্ছে বন্ধন কোণের পার্থক্য রিলেটেড কোশ্চেন, বন্ধন কোণের পার্থক্য। এটার জন্য কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজে এটার ভিডিওটা পাবা। তো বন্ধন কোণের পার্থক্য তোমার প্রকৃতি লিখছি, বন্ধন কোণের পার্থক্য তোমার কিসের বন্ধন কোণের পার্থক্য আসে? সবচেয়ে ইম্পর্টেন্ট আসে হচ্ছে H2O CH4 NH3, এই তিনটের বন্ধন কোণের পার্থক্য, PH3 NH3 এর বন্ধন কোণের পার্থক্য। তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমার হতে আসতেছে। এরপরে তো এইখানে তোমার কিন্তু এইখানেও কিন্তু আসলে ভাই পর্যায় সারণী লাগবে। পর্যায় সারণীতে তুমি যদি না জানো তাহলে আসলে এই চ্যাপ্টার ভাই পুরোপুরি মিস, ঠিক আছে? সো তুমি পর্যায় সারণী তোমাকে জানতে হবে, এবং সাথে কিন্তু এখানে ওই যে যেটা বলছে যে হচ্ছে H2O, সাথে কিন্তু H2S আছে, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এছাড়া দেখো খেয়াল করে তাহলে আমরা কী কী পাইলাম আজকে পুরো এই চ্যাপ্টারের আইডিয়াটা। উদ্দীপক পাইলাম, খ ক খ MCQ, এবং এর যত রিলেটেড কোশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে আসতে পারে, মোটামুটি কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম। এই অনুযায়ী এখন তুমি কোনটার উপর বেশি ফোকাস দিবা, কোনটা কম দিবা, দুইটা ক্লাসে আমরা ভাগ করে দিয়েছি, তুমি ফার্স্ট দিন এটা পড়ো, সেকেন্ড দিন এটা পড়ো, এভাবে করে পড়ো। এছাড়া টুকটাক কিছু MCQ আছে, এখান থেকে তোমরা সেই MCQগুলো এই চ্যাপ্টারগুলো এই টপিকগুলো থেকে পড়তে পারো, ঠিক আছে? ওকে ওকে, এরপর আমরা যাই যে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, যেটা রাসায়নিক পরিবর্তন। এটা তো আসলে মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যে হচ্ছে তুমি প্রথমেই যেটা ফোকাস করতে পারো যে হচ্ছে আমার এই যে গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কী আসলে। গ্রিন কেমিস্ট্রি বলতে যে হচ্ছে মানে আমি সব কিছু সবুজভাবে দেখবো এটা কিন্তু না, যে হচ্ছে সব কিছুর পরিমাণটা আসলে কমানো, যে হচ্ছে আমি আর একটা আমার টক্সিক জিনিস আছে, টক্সিক জিনিস আসলে লাইফে কম রাখাই ভালো, এটা হচ্ছে কথা। সো সেটাই আসলে তোমাকে গ্রিন কেমিস্ট্রি এটা বোঝাবে আর কি। সো এখান থেকে তুমি অ্যাটম ইকোনমি এই জিনিসগুলো বুঝবে। অ্যাটম ইকোনমি যেই বিক্রিয়াটার ক্ষেত্রে সবচেয়ে বেশি, সেই বিক্রিয়াটাই আমি আসলে করবো আর কি, বা গ্রিনার যেটা আর কি সেই জিনিসটা আসতেছে। এরপর তোমার বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক, এটা মানে এখন খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, চাইলে তুমি পড়তে পারো আর কি। কিন্তু তোমার রাসায়নিক সাম্যাবস্থা লাসাতলে নিতে এইখান থেকে তোমার একটা সিকিউ থাকবে। তো তুমি একটা কোশ্চিন ধরো গ্রিন কেমিস্ট্রি থেকে চাইলে নিতে পারো, এখান থেকে একটা থাকে। এবং তুমি যদি ধরো রাসায়নিক সাম্যাবস্থা লাসাতলিয়ার নীতি এবং হচ্ছে ভেন্ট্রপের সমীকরণ, ভেন্ট্রপের সমীকরণটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এখানে যে গ্রাফগুলো আছে এটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, 2 মার্কের জন্য আসতে পারে। সো লাসাতলিয়ার নীতি আসলে তোমার কীভাবে কোশ্চিনটা আসবে? ধরো তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিবে, একটা বিক্রিয়া দেওয়ার পরে তোমাকে বললো যে হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন তুমি কীভাবে পাবা। সো তোমাকে সেটা কিন্তু লাসাতলিয়ার নীতির মাধ্যমে ব্যাখ্যা করতে হবে আসলে, যে হচ্ছে উপমুখী বিক্রিয়া, দেন হচ্ছে তাপ উৎপাদী নাকি তাপ হারি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, তাপ উৎপাদী বিক্রিয়া তোমাকে যদি উল্টায় দেওয়া হয় তাহলে কিন্তু সেটা তাপ হারি হয়ে যাবে, এটা কিন্তু তোমার মনে ইম্পর্টেন্ট জিনিস আর কি, ঠিক আছে? এরপর তোমার যেটা আছে যে হচ্ছে কেপি এবং কেসি সংক্রান্ত সমস্যা। সো এটাও কিন্তু তোমার একটা সিকিউ রিলেটেড কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে কেপি কেসিটা তোমার কিন্তু জানতে লাগবে আর কি। সো কেপিটা কি যে হচ্ছে আমি এখানে আংশিক চাপ দিয়ে যেটা করি, এবং হচ্ছে কেসি বলতে কিন্তু আমার মোলার ঘনমাত্রা রেশিও দিয়ে যেটা করি আমরা, সেটাই কিন্তু এখানে খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। তো এবার আসো, নর্মালি প্রথম দিন তুমি এটা পড়ে ফেললে এই চ্যাপ্টার, এখন আসো যে এখান থেকে আবার কোন কোন কোশ্চেনগুলো আসে আমরা দেখি। ফার্স্ট অফ অল দেখো, অ্যাসিড ক্ষার আছে, তোমাকে কিন্তু চিনতে হবে কোনগুলো দুর্বল অ্যাসিড, কোনগুলো সবল অ্যাসিড। তুমি জানো যে জৈব অ্যাসিড যেগুলো সাধারণত সবগুলো হচ্ছে তোমার দুর্বল। এখন কথা হচ্ছে আর একটা ট্রিক্স আছে, ম্যাথে যখন তুমি অ্যাসিড ক্ষার বুঝো না তখন কীভাবে বুঝবা, খেয়াল করো। তোমার এখানে টপিকটা দেখো, বিয়োজন ধ্রুবক, মানে সেটা তোমার কে এ দিয়ে প্রকাশ করা হয় বা কে বি, কে এ বা কে বি, তাই না? এছাড়া বিয়োজন মাত্রা আলফা দিয়ে প্রকাশ করা হয়। তো সবল অ্যাসিড বা ক্ষারকের কিন্তু বিয়োজন ধ্রুবক বা বিয়োজন মাত্রা দেওয়া থাকে না। তো কোশ্চেনে শুধুমাত্র দুর্বল অ্যাসিডেরই বিয়োজন ধ্রুবক বা বিয়োজন মাত্রা দেওয়া থাকে। তো যখনই তুমি দেখবে একটা কোশ্চেনে একটা অ্যাসিড দিয়ে বলতেছে আর সাথে ওইটার বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবকটা দেওয়া আছে, তুমি একদম ক্লিয়ার যে ওইটা হচ্ছে দুর্বল। তোমার সবচেয়ে চিনতে হবে তোমার যে ওই ক্যাপাবিলিটি, সেটা সত্যি কথা এরকম আসলে না ব্যাপারটা, যে তোমাকে যে কোনো অ্যাসিড দিলেই তুমি বুঝতে পারবা সবল নাকি দুর্বল না। কিন্তু তুমি একটা ট্রিক্স খাটাতে পারো, যেই কোশ্চেনে যদি ম্যাথে দেওয়া থাকে কে এ বা আলফা, তুমি শিওর যে ওটা দুর্বল, না দেওয়া থাকলে ওটা সবল হতে পারে। আরেকটা জিনিস তুমি এখানটা করতে পারো, যে আমরা জানি যে হচ্ছে জৈব অ্যাসিডের আসলে সংকেত যেটা হয় যে হচ্ছে অ্যালকাইল মূলক একটা থাকে, আর দেন হচ্ছে কি COOH। সো তোমার COOH থাকলে তুমি ধরে নিবে যে হচ্ছে ওইটা আসলে ভাই দুর্বল অ্যাসিড। সো আমি দুর্বল অ্যাসিড ভেবে নিলাম। আর তোমার দুর্বল অ্যাসিড আরেকটা আছে, সেটা হচ্ছে কি কার্বনিক অ্যাসিড, H2CO3, যেটা যে হচ্ছে তোমার তো আসলে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস তো তুমি খাইছো, সো তুমি আসলে বুঝবা যে হচ্ছে H2CO3টা আসলে কি। আচ্ছা, আসলে এখানে তোমার আবার H2CO3 কিন্তু তোমার ওই যে রক্তে বাফার সিস্টেমও আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, সেটা কিন্তু তোমার পরবর্তীতে জানতে পারবো আর কি। তো গেল হচ্ছে তোমার অ্যাসিড খান্ডে তোমার আইডিয়া যা শুধু এতটুকুই, কোনটা দুর্বল কোনটা সবল জাস্ট ওই তুমি বিয়োজন ধ্রুবক মাত্রা দিয়ে চিনে ফেলবা। এবার পায়োনির আয়নিক গুণফল তোমরা জানো যে 25 ডিগ্রি সেলসিয়াসে 10⁻⁻14,
এটা কি আসলে? এটা হচ্ছে H+ এবং মানে হাইড্রোনিয়াম আয়ন এবং OH মাইনাসের গুণফল, মানে ঘনমাত্রার গুণফল। তোমাকে কোনো একটা অ্যাসিড দিতে পারে, কোনো একটা অ্যাসিড দিয়ে বললো এর হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, তাহলে ওর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? তখন তুমি কিন্তু 8 × 10⁻⁴ দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এরকম এগুলো সব এমসিকিউর কোশ্চেন, এখান থেকে এমসিকিউর কোশ্চেন আসতে পারে। কিন্তু বড় কোশ্চেন কোথায় আসবে? আমরা দেখো ফার্স্টে দেখো প্রথম ক্লাসে তুমি যেটা পাচ্ছ রাসায়নিক সাম্যতা লাস্টে তেলের নীতি থেকে কিন্তু তোমার গ বা ঘতে একটা কোশ্চেন আসতেছে, তারপরে কেপিকেসি থেকে ঘতে একটা কোশ্চেন আসতেছে। এখন আরও কি কোশ্চেন আসতে পারে? নর্মালি বাফার দ্রবণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এখন বাফার দ্রবণের উদ্দীপকে আসলে আসে কি? একটা সবল অ্যাসিড আর একটা দুর্বল ক্ষার, বা একটা সবল ক্ষার দুর্বল অ্যাসিড, এরকম একটা দেওয়া থাকে। দেন দিয়ে বলে যে এই দুইটার মিশ্রণ করলে যে দ্রবণটা হবে সেটা কি, তাতে আবার সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে পিএইচের পরিবর্তন হবে কি না, এরকম টাইপের কোশ্চেন। এখন কথা হচ্ছে শোনো, তার মানে এই প্রথমে কী হবে, দুইটা দ্রবণ দেওয়া থাকবে এ বি, যে কোনো একটা দ্রবণের প্রথমে পিএইচ বের করতে বলতে পারে, কথা বোঝা গেছে? সেটা হচ্ছে এখান থেকে গয়ের কোশ্চেনটা কোথায় আসবে? তার মানে দুইটা দ্রবণ দিয়ে দিবে, একটার পিএইচ বের করতে বলতে পারে, এবং বাফার দ্রবণ থেকে কোশ্চেন পারে ওই সাথেই ঘতেই দিয়ে দিতে পারে সেই বাফার দ্রবণ, মানে এই দুইটা দ্রবণকে মিক্স করলে তখন যেই দ্রবণটা হবে সেটা হবে বাফার দ্রবণ। সেই বাফার দ্রবণের হয় পিএইচ কোশ্চেন আসতে পারে বা কৌশল আসতে পারে, বাফার দ্রবণ যে পিএইচটাকে অপরিবর্তিত রাখার যে কৌশলটা এটা আসতে পারে, কথা বোঝা গেছে? এরপর আর হচ্ছে যে হ্যাঁ, এখানে তোমার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে হচ্ছে আমি যে এখানে দুর্বল ক্ষার বা সবল ক্ষার যে নিলাম, আমার কিন্তু এখানতে অম্লীয় ব্যবহার কখনো হয় যে হচ্ছে আমি দুর্বল অ্যাসিড নিব, সাথে হচ্ছে সবল ক্ষার নিব, কিন্তু দুর্বল অ্যাসিডের পরিমাণটা কিন্তু বেশি থাকতে লাগবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? নাহলে আসলে তো আমরা হবে না, তো জিনিসটা হচ্ছে হবে না আর কি, ঠিক আছে? বাফারের মাধ্যমে করতে পারবো না, তখন অন্য নিয়মে করতে হবে। অন্য নিয়মে করতে পারবো কীভাবে? যে হচ্ছে তখন আমার কিন্তু যদি দুর্বল অ্যাসিডের পরিমাণটা কম হয় এবং সবল ক্ষারের পরিমাণটা বেশি হয়, আলটিমেটলি কিন্তু আমার দ্রবণটা কি ক্ষারীয় হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো সেটা কিন্তু তোমার আবার সেকেন্ড পার্টে কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন আর কি। এখন লাস্টে আসে যে আমরা কিন্তু মানে কর্মমুখী রসায়ন থেকে ওইরকম তোমার যত ইম্পর্ট্যান্ট টপিক আছে তোমাদের শর্ট সিলেবাসে আরও কমে দেওয়া আছে, এখান থেকে মেইন তুমি পড়তে পারো হচ্ছে ভিনেগার, মল্ট ভিনেগারের প্রস্তুতি, এবং কিছু খাদ্য সংরক্ষণের খাদ্য সংরক্ষক, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। তো ওভারঅল ব্যাপারটা এইটাই। দেখো আমরা আজকে গুণগত রসায়ন, পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার সাথে কর্মমুখী রসায়নের একটা টপিক। তুমি করবা কি, দিন ভাগ করে নিবা, ফার্স্ট ক্লাস এটা পড়ো, প্রথম দিন এটা পড়বো, আজকের দিনটা থেকে শুরু করো। তুমি লেট করিও না যে না কালকে থেকে শুরু করবো, এটা করার দরকার নেই। তুমি ফার্স্ট দিন এটা করো, ফার্স্ট দিন এটা পড়ে ফেলো, সেকেন্ড দিন এটা পড়ে ফেলো, আর ক খ গ ঘতে কী আসবে তুমি মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে গেছো। এইভাবে তোমার আসলে পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা এইভাবে শেষ করতে পারবা। এখন কেমিস্ট্রি ফার্স্ট পার্টের পরে কিন্তু আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারও ভিডিও আসবে। আপাতত তোমরা হচ্ছে কন্টিনিউ করতে থাকো, যেহেতু আমরা 6টা ক্লাসে ভাগ করে দিছি। তোমার যদি মনে হয় যে হচ্ছে না তুমি 6টা ক্লাসে যদি করতে পারো, ওকে 6 দিন 6টা করো। এখানে ধরো হচ্ছে তুমি 6 দিন 6টা করতে পারো, বা চাইলে ধরো একটা ক্লাস 1 দিন করে করতে পারো, বা একটা ক্লাস তুমি 2 দিনও করতে পারো। আরও টপিক্স ভাগ করো। তোমার যদি মনে হয় যে হচ্ছে না ভাইয়া যেইভাবে বলছে আমাদের এইভাবে হচ্ছে না, ঠিক আছে, তোমরা আরও টপিক্স চাইলে ভাগ করে নিতে পারো। তো আমাদের টার্গেট আসলে যে হচ্ছে 6টা ক্লাসে শেষ করা, কারণ কিন্তু আমাদের কিন্তু আরও অনেক বই আছে, আরও অনেক পেপার আছে। তো প্রথমে তুমি তোমার যেই নোট আছে সারা পুরো ইন্টার লেভেলে যে নোটটা করছো, যেখান থেকেই পড়ছো, ব্যাচ বা কোচিং যেখান থেকে পড়াশোনা করছো, তোমার নিজস্ব যে নোটটা আছে সেটা পড়ো, হালকা একটু বই ঘাটো, দেন তুমি চলে যাও শুধুমাত্র সৃজনশীল প্র্যাকটিস করতে। এখন সৃজনশীলকে আমরা ক্যাডেট কলেজ এগুলোর প্র্যাকটিস করবো না, এগুলো করার দরকার নেই, এখন শুধু বোর্ডের সৃজনশীল প্র্যাকটিস করো। সত্যি কথা বলতে বিগত বছরের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু ভালো মতোই তোমার একটা রিপিট হওয়ার চান্স থাকে, এটা ইজি, এটা সব জায়গায় সেম অবস্থা হয়। তো আমার মনে হয় তুমি এইভাবে পড়াশোনাটা করো নিজের মতো করে। আমরা তোমাদের একটা ভাগ করে দিলাম, এটা করলে আমার মনে হয় একটু ভালো। তারপরে যদি তোমার মনে হয় করতে হবে তুমি করো, কিন্তু ঢিলামি দেওয়ার কোনো চান্স নাই। এইচএসসিটা ভালো না করলে অ্যাডমিশন আবার যে তোমার প্রেশারে পড়তে হতে পারে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে, তোমার কিন্তু এইচএসসিতে ভালো মার্কস না হলে কিন্তু তুমি অনেক জায়গায় এক্সামই দিতে পারবে না, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস। তো তোমার এইভাবে করে যেইভাবে ক্লাসগুলো সাজেছি সেভাবে তোমরা পড়তে থাকো। এবং আমাদের নেক্সট একটা তোমাদের জন্য ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে লঞ্চ করবো। এটা আমাদের এফটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে প্রোগ্রাম আছে সেটাতে তোমরা পরবর্তীতে যুক্ত হবা ইনশাল্লাহ। এবং হচ্ছে তোমরা এর মাধ্যমে আমাদের সাথে থেকে তোমরা সুন্দর একটা প্রিপারেশন পাবা, এবং অ্যাডমিশন লাইফটা, তোমাদের অ্যাডমিশন যে জার্নিটা সেটা অনেক সুন্দর কাটবে, এবং পরবর্তীতে তোমরা ইনশাল্লাহ ভালো একটা জায়গায় সেটেল হতে পারবা। তাহলে আমরা যেটা বললাম যে আমরা মেইনলি আমি আর মিলন ভাই আমরা হচ্ছে এফটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আর আপাতত তোমাদের এইচএসসির আগের যে মেন্টরশিপ ব্যাপার আছে এগুলো আমরা পূরণ করতেছি।
তো ইনশাল্লাহ তোমরা এভাবেই পড়াশোনা করতে থাকো। তোমাদের যেসব প্রিপারেশন আছে, তোমরা কীরকম টাইপের চাচ্ছ, আর একটু পড়াশোনা কীরকম চাচ্ছ, কীভাবে ভিডিও চাচ্ছ, কন্টেন্ট কীভাবে চাচ্ছ, সেরকম করে কমেন্টে আমাদের জানাতে পারো। আমরা তোমাদের সাথে সবসময় থাকবো, আমরা তোমাদের জন্যই লেগে আছি ইনশাল্লাহ। তো আমরা শেষ করি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।